তার নাম হচ্ছে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি। কিন্তু আমি একটা সবিনয় প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। আপনারা কি সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমরা তো সবাই এখানে যারা আছি যারা প্রথম সারির নেতা, দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই 19 দফার প্রত্যেকটি দফা পড়ে দেখেছি? 19 দফার শুরুতে কি আছে, শেষে কি আছে আমরা কি জানি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভিশন 2030-তে কি বলতে চেয়েছেন সেটার কয়েকটা লাইন হলেও কি আমরা পড়েছি কেউ? জনাব তারেক রহমান প্রত্যেকটা বক্তৃতাতেই তার 31 দফার কথা বলেন। আমরা কি 31 দফার কোনো একটি দফার পুরোটা কি ভালো করে পড়ে দেখেছি উনি কি বলতে চেয়েছেন? আসলে আমরা অনেকেই হয়তো পড়িনি। আমার মনে হয় যে এই জায়গাতে কিন্তু আমাদের বিরাট বড় একটা দুর্বলতা। আমরা সবাই মানি যে সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে জ্ঞান, এবং একটি দল যখন জ্ঞানোদীপ্ত হয়, ভবিষ্যৎ দেখতে পায়, তখনই একটা দল পরিপূর্ণ দল হয়ে ওঠে। আর দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার নেতাকর্মীরা। আর সেই নেতাকর্মীরা যদি কোনো কারণে বুদ্ধিদীপ্ত হতে না পারে, জ্ঞানোদীপ্ত হতে না পারে, তাহলে সে দল কিন্তু কখনো দাঁড়াতে পারে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান প্রত্যেকটা সময় নিজেদেরকে ইমপ্রুভ করেছেন, নিজেদেরকে পরিশীলিত করেছেন, নিজেরা জানার চেষ্টা করেছেন। এই জানার চেষ্টা করেছেন বলেই দেখবেন, খেয়াল করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কর্মব্যস্ত বা তার এই বাংলাদেশের মানুষের সাথে পরিচিত থাকবার সময় মাত্র 10টি বছর। 1971 সালে মার্চ মাসে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, আর 81 সালের মে মাসের 30 তারিখে তিনি শাহাদাত বরণ করেছেন। মাত্র 10টি বছর। এই 10টি বছরে তার মধ্যে প্রায় বলতে গেলে 5 বছরের বেশি সময় তাকে কিন্তু সত্যিকার অর্থে দেশ পরিচালনার কোনো দায়িত্বে কিন্তু দেখবার সুযোগ আমরা পাইনি। যে মাত্র কয়েকটি দিন 1975 সালের সেই নভেম্বর থেকে শুরু করে 81 সালের মে পর্যন্ত যে সময়টি পেয়েছি আমরা, তার ভেতর দিয়ে তিনি বাংলাদেশকে যে মাপের পরিবর্তন করে দিয়েছেন, আজকে এতটা বছর পরেও কিন্তু আমরা সেই পরিবর্তনের কাছাকাছি যেতে পারিনি। তিনি আমাদের জন্য যে ভবিষ্যৎটি রচনা করে গেছেন, সেই ভবিষ্যতের সেই ঘরে একটা নতুন ইটের টুকরাও আমরা কিন্তু গাঁথতে পারিনি। আপনারা যদি এক এক করে প্রত্যেকটা জিনিসের বিবরণী নেন, তাহলে তার বিশালতাকে এমন একটা উচ্চতায় আপনি দেখবেন যেখানে আপনি উঁচু হয়ে চোখ চুয়ে তাকাতেও পারবেন না। আকাশের সমান সেই উচ্চতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু তার নিজেকে নেননি, একই সাথে যে বাংলাদেশকে নিয়েছেন, বাংলাদেশের মানুষজনকে নিয়েছেন, আমরা সেটাই ব্যাপার আমাদের আত্মার সেই উপলব্ধি দিয়ে বুঝবার চেষ্টা করি। আমরা হয়তো সেটা কখনোই করিনি। আমরা তার জীবনে যখন আলোচনা করতে যাই বা তার সম্পর্কে যখন কথা বলতে যাই, আমাদের সেই সময়টা শুরু হয় সেই 1971 সালের সেই 26শে মার্চের প্রথম প্রহর থেকে, যখন তিনি উই রিভলভ বলে কথাটি শুরু করেছিলেন। আপনাদের কাছে কি মনে হয় যে এটা একটা কথার কথা? আপনাদের কাছে কি মনে হয় যে উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন সেটি নিছক একটি বক্তৃতার অংশ, সেটি নিছক কোনো একটা সাদা পাতায় লেখা কয়েকটি লাইন যেটি উনি পাঠ করেছেন? আমরা যদি সেই ভ্রান্তির মধ্যে থাকি, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা কোনোদিন উপলব্ধি করতে পারবো না। একটা মানুষ কাণ্ডজ্ঞানহীন হলে শুধুমাত্র কোনো রকম বিবেচনা ছাড়া স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলতে পারে। সেই সময়কার যে ঝুঁকি, যে সাহসিকতা, যে নিজের প্রতি যে কঠিন একটা আত্মবিশ্বাস, এগুলোকে কি আমরা কেউ মূল্যায়ন করার চেষ্টা করেছি? আমরা কিন্তু বুঝবার চেষ্টা করেছি যে উনি কোনো কথাবার্তা ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া, যেখানে রাজনৈতিক কোনো নেতৃত্ব তাকে একবারের জন্য বলেনি যে স্বাধীনতার ঘোষণা আপনাকে করতে হবে। আপনারা জানেন যে সেই সময় যে স্বাধীনতার ঘোষণাটি যার করবার কথা ছিল, তাকে তার দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ 25 তারিখের সন্ধ্যাবেলায় টেপ রেকর্ডার নিয়ে বলেছিলেন যে আপনি যদি ঘোষণা দিতে না পারেন তাহলে আজকে সেই স্বাধীনতার ঘোষণাটি রেকর্ড করে দিন। তিনি কি বলেছেন? যে তোরা কি আমাকে দেশদ্রোহিতার মামলায় ফেলতে চাস? এটি আমাদের বানানো কোনো কথা নয়। তাজউদ্দিন আমাদের মেয়ের লেখা বই, আমরা স্বাধীনতা যুদ্ধের পূর্বাপর বই, এই জায়গাগুলোর প্রত্যেকটা জায়গাতে এই সত্যতার কথা বর্ণনা দেওয়া আছে। তাহলে যাকে কেউ এই দায়িত্বটি দিল না, তাকে স্বাধীনতার ঘোষক বলবার ক্ষেত্রে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের একটা সময় এত বেশি গাত্রদাহ, এত বেশি ভয় কেন ছিল? এই কারণে তাদের যে জায়গাগুলোতে অসম্পূর্ণতা রয়েছে, দায়িত্বহীনতা রয়েছে, সেই জায়গাগুলোকে উনি পূরণ করেছেন একটার পর একটা। এই কথা বলতে গেলে অনেক বড় কাহিনী হবে, আমি পরে কোনো একদিন সুযোগ পেলে এই কথাটি বলবার চেষ্টা করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগের কতগুলো উপকার করেছেন। আপনারা কি এটাও তার সাথে ভেবে দেখেছেন যে একটি স্বাধীনতার ঘোষণা কত বড় সাহসিকতার প্রয়োজন হয়, যেখানে নিজের নামকে উচ্চারণ করে একটা সেনাবাহিনীর একটা নিয়মিত একজন মেজর, একজন কর্মকর্তা
একটা বিদ্রোহের ঘোষণা দিচ্ছেন যে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটি কি গুটি কয়েক কথার কথা, তার একটি শব্দ। এই শব্দের মধ্যে দিয়ে উনি ওনার জন্য বুলেটের একটা আঘাত তার বুকের উপরে ফায়ারিং স্কোয়াড নিশ্চিত করেছেন। এই একটি ঘোষণার মধ্যে দিয়ে তার তরুণ স্ত্রী এবং তার দুটি কিশোর সন্তান বা শিশু সন্তানকে তিনি বিপদগ্রস্ত করেছেন। সেই দিনের সবচেয়ে বিপদগ্রস্ত পরিবারের নাম ছিল জিয়া পরিবার। বাংলাদেশের অন্য কোনো মানুষকে তখন পাকিস্তানিরা না চিনলেও একটি মানুষকে চিনত, তার নাম জিয়াউর রহমান, যিনি প্রকাশ্যে সাহসের সাথে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমরা এটা কিন্তু এইভাবে কেউ বিবেচনা করি না। তারপরে কি আপনি এটা ভেবে দেখেছেন যে একটা ছোট্ট একটা ব্যাটালিয়ান, তার একটা অংশ চলে গেছে অলরেডি পশ্চিম পাকিস্তানে, অস্ত্র শস্ত্রের সীমাবদ্ধতা রয়েছে, সে জায়গায় কতখানি সাহসী হলে তিনি তার কমান্ডিং অফিসার কর্নেল জান জুয়াকে নিজে বন্দী করতে পারেন, তাকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। সকলকে বন্দী করে তিনি তার বাহিনীকে নিয়ে কালুরঘাটে চলে যখন যান, তখন পরিবারের দিকে তাকান না, তাদের জন্য কোনো রকম বার্তা, তাদের কোনো আর্থিক সহায়তার কথা ভাবেন না। তিনি যখন সেই জায়গাতে পৌঁছে যান কালুরঘাটে, তখন তাকে সেই বেতার ঘোষণা দেওয়ার জন্য যে প্রেক্ষাপটটি তৈরি হয়, তখন একবারও দ্বন্দ্বে না ভুগে তিনি অকুত চিত্তে সেই নিষ্কম্প কণ্ঠস্বরে উচ্চারণ করেছিলেন, আমি স্বাধীনতার ঘোষণা করছি। তারপরের কথাটি চিন্তা করুন, এই ঘোষণার পরপর যে কালুরঘাট বেতার কেন্দ্র এবং তার সেনাবাহিনীর উপরে যে একটা হামলা হবে, পাকিস্তানি বিমান আক্রমণ, সেটা ছিল অবধারিত, সে ঘটনাটি ঘটেছে, তিনি সেটাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপরে তার যুদ্ধযাত্রা কিভাবে হবে, যুদ্ধ তিনি কিভাবে করবেন, সেই কথাটি কেউ একবার চিন্তা করেছে বা তখন সেই কথাটিকে আমরা ভাবার চেষ্টা করেছিলাম? কখনো আমরা করিনি বলেই আমরা কিন্তু আজ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেইভাবে মূল্যায়ন করতে পারি না। তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কয়েকটি জিনিসের উপরে, প্রচণ্ড রকম আত্মবিশ্বাস তার ছিল। স্বাধীনতা যুদ্ধেও তিনি 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, সেটা কিন্তু উনি জানতেন যে এটি যুদ্ধ জয়ের কোনো পথ নয়। তিনি জানতেন একটা নিয়মিত সেনাবাহিনী, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তারও দরকার একটি নিয়মিত সেনাবাহিনী। সেই নিয়মিত সেনাবাহিনী তিনি প্রথম দিন থেকে চেয়েছেন। তিনি জানতেন যে গেরিলা যুদ্ধকে প্রলম্বিত করা যায়, একটা নিয়মিত বাহিনীকে বিব্রত করা যায়, বিরক্ত করা যায়, যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধ জয়ের জন্য প্রয়োজন ছিল একটি নিয়মিত বাহিনী। সেই নিয়মিত বাহিনী তিনি প্রথমেই গঠন করে নিয়েছিলেন, তার নাম জেড ফোর্স। আপনারা জানেন যে পাশাপাশি আরো দুটি ব্রিগেডও কিন্তু বাংলাদেশে গড়ে উঠেছিল তখন, কিন্তু আমরা ইতিহাসে সেই দুটি ব্রিগেডের কিন্তু যুদ্ধযাত্রার কোনো খবর পাই না। আমরা কামালপুরের যুদ্ধের কথা যদি বলি, রৌমানীকে দখল করার কথা যদি বলি, সিলেটকে মুক্ত করার কথা যদি বলি, তাহলে সেটি জেড ফোর্সের অবদান। দুঃখের কথা হলো এই যে যেদিন 1971 সালের ডিসেম্বর মাসের 14 তারিখে যখন বাংলাদেশের প্রথম বৃহত্তর জেলা হিসেবে সিলেট মুক্ত হয়, সেদিন কিন্তু বাংলাদেশের যুদ্ধের সেনাপতি যিনি সর্বাধিনায়ক কর্নেল ওসমানী সাহেব সেদিন কিন্তু সিলেটে ছিলেন। তার দুদিন পরে আপনারা জানেন সবাই যে আমাদের এই স্বাধীনতা যুদ্ধের সমাপ্তিকালে পরাজিত শক্তিরা যখন সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করছিল, সেই আত্মসমর্পণের জায়গাতে বাংলাদেশের কোনো সেনা নায়ককে রাখা হয়। যুদ্ধযাত্রার সেই প্রথম দিনটি কলঙ্কিত হয়েছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বাংলাদেশের মাটিতে থাকার পরেও তাকে সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি। এই কষ্টবোধটাকে সবচেয়ে বেশি পীড়িত করতো যাকে, তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি তার নিজের জীবনটাকে নিয়ে গেছিলেন স্বজনপ্রীতির একদম ঊর্ধ্বে। আপনাকে যদি এখানে জিজ্ঞেস করি, তার যে কয়েকজন ভাই আছে, আপনারা এত বড় বিএনপি করি আমরা কিন্তু অনেকেই সেটা বলতে পারবো না। তাদের ভাইয়ের নাম আপনারা কেউ জানেন না। আপনারা তার পরিবারটাকে কিভাবে তিনি আত্মীয় পরিজন বঞ্চিত করেছেন সে কথাও আমরা জানি না। শুধুমাত্র দেশকে ভালোবাসার জন্য আজকে জনাব তারেক রহমান হয়তো খুব কষ্টের সাথে তার চাচাতো ভাইদের নাম উচ্চারণ করতে পারবেন। তার চাচারা কোথায় কে কিভাবে মারা গেছেন সেই সত্যতার থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবারকে দূরে রেখেছিলেন, শুধুমাত্র স্বজনপ্রীতির কোনো আঁচ যেন তার কালিমা হিসেবে তার গায়ে যেন না। আপনারা সেই সাহসিকতার প্রত্যেকটি পর্ব দেখেছিলেন। আপনারা দেখেছিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আরেকটি অসাধারণ গুণ ছিল, তিনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারতেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভেতরে কখনো কোনো জটিলতা বা জড়তা কাজ করেনি। তিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করবার জন্য যখন ক্যাপ্টেন খালিকুজ্জামান যখন তাকে রাস্তার মাঝপথে দেওয়ানহাট ব্রিজের সামনে এসে জানিয়েছিলেন সেই 1971 সালের 25শে মার্চের রাতে যখন পাকিস্তানিরা ঢাকায় আক্রমণ করেছে পুলিশ লাইন এবং রাজারবাগ এবং পিলখানায়, সেই কথাটি যখন জিয়াউর রহমান সাহেবের কাছে এসে পৌঁছেছে, উনি 1 সেকেন্ড বিলম্ব না করে রিভোল্টের ঘোষণা দিয়েছিলেন। তিনি আরও কতগুলো যুগান্তকারী কাজ করেছিলেন যেগুলো বুঝিয়ে দেয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মধ্যে কোনো জটিলতা বা কোনো জড়তা নেই। আপনারা জানেন
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যে সংবিধান রচনা করা হয়েছিল সেটিকে তথাকথিত সেকুলার কিংবা ধর্মনিরপেক্ষতার আবেগ দিয়ে আবরণ দিয়ে বাংলাদেশের যে বেশিরভাগ মানুষ 90% বেশি মুসলমান তাদের সেই ভাবাদর্শ, তাদের প্রতি ধর্মের প্রতি তাদের আনুগত্যকে অস্বীকার করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি সংবিধানে কোনো রকম কোনো আলোচনা কারোর সাথে করবার প্রয়োজন মনে করেন। নিজের আত্মবিশ্বাস থেকে তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের সংবিধানের শীর্ষে যে কথাগুলো লেখা থাকবে তার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। সংবিধানের মূলনীতির মধ্যে তিনি আল্লাহর প্রতি, মহান আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাসের কথা বলেছিলেন। সেই আত্মবিশ্বাসই কিন্তু তাকে পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজয়ী করেছে। আপনারা খেয়াল করে দেখবেন যে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয়ের ক্ষেত্রে বাঙালি বলা হতো এক সময় আমাদেরকে, সেই পরিচয়টাকে উনি পরিবর্তন করেছিলেন বাংলাদেশি বলে। কারণ বাঙালি জাতীয়তাবাদের কথা যদি কেউ বলে তাহলে আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন যারা আছে, পাহাড়ে যারা বাস করে, সাঁওতাল, মুন্ডা কিংবা চাকমা, তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে না কিংবা বাংলা ভাষায় যে কালচার বা সংস্কৃতি সেটিকে প্রতিপালন করে না। শেখ মুজিবুর রহমান যখন মানবেন্দ্র নারায়ণ লারমাকে বলেছিলেন যে তোরা বাঙালি হয়ে যা, তখন তারা বাঙালি হননি, তারা শান্তি বাহিনী হয়ে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে তুলেছিল। তার বিপরীতে সামগ্রিকতা নিয়ে সবাইকে একসাথে বাঁধবার জন্য যে জাতীয়তাবাদ আমাদের জন্য সবচেয়ে বেশি আবশ্যিক ছিল এবং যেটা পুরো বাংলাদেশের 20 কোটি মানুষকে একই সূত্রে গাঁথতে পারে, আর সেই জাতীয়তাবাদের নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এত বড় মহান উচ্চারণের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুরক্ষিত করবার যে রক্ষা কবচ রচনা করেছিলেন তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরো কতগুলো যুগান্তকারী কাজ করেছিলেন আমরা ভুলে যাই। বাকশাল ছিল সেই সময়কার বাংলাদেশের রাজনৈতিক একটি মাত্র দল। তিনি একমাত্র ব্যক্তি যিনি খুব সাহসিকতার সাথে বাকশালকে তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন। তিনি বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন। অনেকেই বলে যে আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল, কথাটি ভুল। আওয়ামী লীগের মৃত্যু হয়েছিল বাকশালের জন্মের মধ্য দিয়ে এবং সেটি করেছিলেন শেখ মুজিবুর রহমান। এবং একই সাথেই বলতে গেলে একই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগের পুনর্জন্ম দেওয়ার জন্য যে কারিগরটিকে আপনাদেরকে গর্বের সাথে, কৃতিত্বের সাথে, কৃতজ্ঞতার সাথে উচ্চারণ করতে হবে তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সুতরাং কৃতজ্ঞতার বোধের এই অংশটুকু আমরা ভুললে চলবে না। অসাধারণ ভবিষ্যৎদর্শিতা ছিল তার মধ্যে। আমরা কিন্তু একবারের দিকেও চিন্তা করি না বাংলাদেশ একটা দেশ হিসেবে যতটা তার সামর্থ্য এবং শক্তি রয়েছে তার চাইতে যদি আঞ্চলিক দেশগুলোকে যদি একখানে করে একটা বৃহত্তর ফোরাম গড়ে তোলা যায়, আসিয়ান কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের মতন, তাহলে আমরা যে অর্থনৈতিকভাবে আমাদের সমৃদ্ধি অনেক বড় হয়ে আসবে সেই কথাটি উপলব্ধি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই জন্য তিনি সার্কের ধারণা জন্ম দিয়েছিলেন, যাতে করে এই অঞ্চলে মানুষগুলো সবাই একতা বোধ করে একটা অর্থনৈতিক মুক্তির কাছাকাছি যেতে পারে। তিনি একমাত্র ব্যক্তি যিনি দূরদর্শীদের বুঝেছিলেন একটা রিলিফের বাংলাদেশ, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ দীর্ঘদিন টিকে থাকতে পারে না। সেজন্য তিনি কি করেছিলেন, রকে বসে থাকা আমাদের যুবকরা যারা হাটে মাঠে বাটে সব জায়গাতে শুধুমাত্র আড্ডা মেরে সময় নষ্ট করত, যাদের কোনো কর্মদক্ষতা ছিল না, তাদের না ছিল কোনো পেশাদারিত্ব বা তাদের কোনো টেকনিক্যাল নলেজ, তাদেরকে তিনি সৌদি আরব পাঠিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিলেন শ্রমশক্তি হিসাবে। যারা এই আড্ডা মারা সেই অলস বেকার যুবকগুলো যখন কর্মক্ষমতা নিয়ে সেই সৌদি আরবের ঊষর ভূমিতে যখন সে জায়গাতে নিজেদের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেটির জন্য যদি অবদান কাউকে দিতে হয় তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা তার যদি আরও বেশি বিচক্ষণতা এবং তার দূরদর্শিতার একটা নিদর্শন যদি দেখেন তাহলে খেয়াল করবেন তিনি বাংলাদেশে গার্মেন্টস শিল্পকে প্রতিষ্ঠিত করেছিলেন মাত্র প্রায় $10,000 একটি ছোট্ট একটা চুক্তি, যেটার মাধ্যমে রিয়াজ গার্মেন্ট প্রথম প্যারিসে তাদের গার্মেন্টস রপ্তানি শুরু করে। এটার মাধ্যমে তিনি শুধু বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন বা শক্তিশালী করেছেন তা নয়, বাংলাদেশের অসংখ্য নারী কর্মী যারা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি, তাদেরকে প্রকৃতপক্ষে কর্মসূত্রে তাদেরকে অর্থনৈতিকভাবে অবদান রাখার রাস্তা করে দিয়েছিলেন। তার ভিতরে আরও কতগুলো অসাধারণত্বের কথা যদি আপনারা বিবেচনা করেন এবং দেখবেন যে তিনি খাল কাটার মতন এমন একটি প্রস্তাবনার কাছে তিনি নিয়ে গেছিলেন পুরো বাংলাদেশকে, যেখান থেকে তিনি অনেক বড় ভবিষ্যৎ দেখতে পেতেন। আমরা জানি যে আমাদের দেশে যে নদীগুলো আসে তাদের উৎস একটা বাংলাদেশের মধ্যে নয়। আমরা অন্যের উপরে আমাদের পানির জন্য নির্ভর করে থাকতে হয়। আমরা জানি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে কিন্তু সেই মিঠা পানির জন্য। সেই পানির সরবরাহ বাংলাদেশে নিশ্চিত করবার জন্য তিনি খাল কাটার কাজটি যেমন করেছিলেন, আমাদেরকে কৃষি নির্ভরশীলতা তিনি দিয়েছিলেন। এবং সেই কৃষি নির্ভরশীলতার কথা আপনারা যদি সবাই মনে রাখতে পারেন তাহলে জানবেন যে 80 সালের আগে আমাদের বড় মৌসুম বলে কোনো ধানের মৌসুম ছিল না। সেই জায়গাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
এটিকে প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের সবচেয়ে বড় খাদ্য উৎপাদনের মৌসুম হিসাবে বড় মৌসুমকে। কৃষিকে করেছিলেন তিনি আধুনিক, কৃষিকে করেছিলেন উনি শিল্প নির্ভর। তার আত্মবিশ্বাস ছিল অসাধারণ। এই আত্মবিশ্বাস অসাধারণ ছিল বলেই তিনি কিন্তু ভীষণ শক্তিতে তালপট্টির মতন একটা বিবাদমান দ্বীপ যখন উঠেছিল তখন তিনি ভারতের চোখে চোখ রেখে বলেছিলেন যে এটি আমার। ঠিক তেমনি রোহিঙ্গারা যখন সেই মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবার চেষ্টা করেছিল তখন তিনি সেই বর্ডারে সেনা মোতায়েন করে বলে দিয়েছিলেন যে তোমার মানুষ তোমার দেশে থাকবে, আমার দেশ কোনো রকম শরণার্থীর জন্য কোনো বোঝা হওয়ার দেশ নয়। অর্থাৎ এই সবগুলো জায়গাতে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন সেই দক্ষতাকে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে কার্যকর করে তুলতে পারিনি। সৃজনশীলতার আরও দিকগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন আমরা পুরো বাংলাদেশকে জানতাম শুধুমাত্র 1,61,000 বর্গ মাইলের বাংলাদেশ। তিনিই বুঝিয়ে দিয়েছেন যে 1,61,000-এর পরেও 1,21,000 বর্গ কিলোমিটারের একটি সমুদ্র অঞ্চল রয়েছে, সেটিই বাংলাদেশ। হিজবুল বহরে করে তিনি আমাদের তারুণদের যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে তিনি বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশকে চিনেছেন। নতুন পুরীর মধ্য দিয়ে তিনি আমাদের তারুণ্যের মধ্যে, আমাদের শিশু কিশোরের মধ্যে তিনি সাংস্কৃতিক বোধের সেই ধারণাটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। এই সব কিছু মিলে বাংলাদেশ। তাকে যতটা দেখবেন ততই চমৎকৃত হবেন, তাকে যতটা পড়বেন ততই উদ্ভাসিত হবেন জ্ঞানী। সুতরাং আমাদের বোঝা উচিত যে আমরা সেটা কীভাবে দেখব। আজকে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখনো রয়ে গেছে। তিনি পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে যারা লাভবান হয়েছে তারা কিন্তু আমাদের দৃষ্টিসীমার বাইরে রয়েছে এখনো। আপনারা জানেন যে প্রতিবেশী দেশ তাদের নিজেদের যাত্রাপথকে সুগম করার জন্য তারা কিন্তু চিকেন নেকের একটা অংশ কিন্তু সবসময় কল্পনা করে যে এটি তাদের অংশ হবে। সুতরাং আমাদের সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে শহীদ জিয়া রহমানের আদর্শিক পথের সার্বভৌমত্বের দিকে আমাদের তাকাতে হবে। ভাইয়েরা আমার, আমি বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। একজনের শাহাদতের মধ্য দিয়ে আমরা কিন্তু এত বড় একটা প্রাপ্তি আমাদের হয়েছে। আমরা এখানে বসে যে স্লোগান দিচ্ছি যে মুক্ত বাংলাদেশে বসবাস করছি, যে রাজনৈতিক ধারণার সাথে আমরা একাত্ম হয়ে রয়েছি, সেটি কিন্তু একজন মানুষ তার শাহাদতের মধ্য দিয়ে এটি আমাদেরকে দান করে গেছে। সুতরাং তাদের আজকে এই দিনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা আমাদের জন্য কিন্তু একান্ত একটা আবশ্যিক কর্তব্যের অংশ। ভাইয়েরা আমার, আমি আমার কথা বলা শেষ করছি এটি বলে, জনাব তারেক রহমান একটি কথা বারবার বলেন, আগামী নির্বাচন হতে যাচ্ছে সবচেয়ে কঠিনতম নির্বাচন। যাত্রাপথ এখন অনেক দূরে রয়েছে। গুটি কয়েক বিপদগামীর জন্য এত বড় একটা দলের আদর্শিক অবস্থান কখনো প্রশ্নবিদ্ধ হতে পারে না। আমাদের সবার সেই জায়গাতে সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেন গুটি কয়েক দুর্বৃত্ত যেন আমাদের এত বড় প্রাপ্তিকে যেন ফেলে দিতে না পারে। আমরা সবাই আসুন একতাবদ্ধ থাকি, দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরার পথকে আমরা সুগম করি, আগামীর বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করি এবং 31 দফার আলোকে একটি নতুন বাংলাদেশ করি। আজকেই হোক, এইটি হোক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকীতে আমাদের প্রত্যয়, আমাদের সবচেয়ে বড়। সবচেয়ে ধন্যবাদ।